ক্ষেত্রফল জাস্ট মনে আছে আমি জানি, তারপরেও জাস্ট একটু মনে করাই দেই। ধরো হচ্ছে গেন A1 মানে হচ্ছে ক্ষেত্রফল, প্রথম পিস্টনের ক্ষেত্রফল বলে দিচ্ছে হচ্ছে 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যদি আমরা নিতে চাই, মিটার স্কোয়ারে নিতে চাইলে কি করতে হবে? জিরো একশো পয়েন্ট টু স্কোয়ার দিয়ে মিটার ভাগ। আসে। হ্যাঁ, 100 স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়, তাই না? 100 স্কোয়ার দিয়ে? হ্যাঁ, কারণ কি সেন্টিমিটার স্কোয়ার থেকে আমাদের মিটার স্কোয়ারে যেতে হবে। হুম, ওকে। আর A2 কত হচ্ছে? A2 হচ্ছে দেওয়া এটা আছে হচ্ছে হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার। 50 সেন্টিমিটার স্কোয়ার। ফাইন। তাহলে আমাদের 50 সেন্টিমিটার স্কোয়ার হইলে 50 ডিভাইডেড বাই 100 স্কোয়ার। স্কোয়ার মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা A2 পেয়ে যাচ্ছি। আর F1 দেওয়া আছে কত, কোশ্চেনে বলে দিছে F1 মানে প্রথম পিস্টনের 5 বল নিউটন। 5 নিউটন। তাহলে আমাদের দ্বিতীয় পিস্টনের বল F2 ওয়াট। সিম্পল ম্যাথ। জাস্ট হুম, হচ্ছে এবার আমরা কি করব, F1 ডিভাইডেড বাই F2 আমরা জানি A1 ডিভাইডেড বাই A2। এই যে। ইয়েস। হুম, এটা করলে উত্তর চলে আসবে। হ্যাঁ, আচ্ছা। হুম, এখন খেয়াল করে দেখো, আমরা যদি আহ আগের ফর্মুলাটায় যাই একটু আবার। এখন এই যে যেই পিস্টন গুলা ছিল, পিস্টন গুলা যে বৃত্তাকার, এটা আমরা বলছিলাম মনে আছে? জি স্যার। ওকে। যদি বৃত্তাকার হয় ধরো, তাহলে আমাদের বৃত্ত হইলে সেই বৃত্তের একটা কি থাকে? একটা হচ্ছে ব্যাসার্ধ থাকে। হুম, তাহলে ধরো আমাকে এই ক্ষেত্রফল না বলে দিয়ে আমাকে বলে দিতে পারে হচ্ছে ব্যাসার্ধ কত। তাহলে নর্মালি আমরা বৃত্তের ব্যাসার্ধ জানি কি স্যার? আর আর ক্ষেত্রফল কি হবে? পাই R স্কোয়ার। আর স্কোয়ার। ওকে, ফাইন। তাহলে আমি এই ফর্মুলাটাকে একটু মডিফাই করার ট্রাই করি। F1 ডিভাইডেড বাই F2 ইজ ইকুয়াল টু পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই পাই আর আর টু স্কোয়ার। ফাইন। তাহলে যদি হুম, এরকম লিখি, তাহলে খেয়াল করে দেখো, পাই পাই কাটা যায় না? জি স্যার। যদি কাটা যায় আমি লিখতে পারি F1 ডিভাইডেড বাই F2 ইজ ইকুয়াল টু R1 স্কোয়ার ডিভাইডেড বাই R2 স্কোয়ার। হুম, তাহলে এটাও হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা। যদি কখনো ডেটা দেওয়া থাকে, বৃত্তের কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এই ফর্মুলা দিয়ে শুধু ব্যাসার্ধ দিয়ে ক্ষেত্রফল বের না করেও আমরা এভাবে ডিরেক্ট ম্যাথ করে ফেলতে পারি। ওকে। আচ্ছা। হুম, আচ্ছা। সিমিলারলি এবার আসো, এই R1 কে আমি একটু মডিফাই করার ট্রাই করি। F1 ডিভাইডেড বাই আমাদের কি হচ্ছে F2 ইজ ইকুয়াল টু, আর মানে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক বলতে পারি আমরা। হ্যাঁ। তাইলে যদি অর্ধেক বলতে পারি, এর উপর একটা স্কোয়ার আছে, ডিভাইডেড বাই আমরা বললাম হচ্ছে দ্বিতীয় পিস্টনের ব্যাস ডিভাইডেড বাই 2, এটারও একটা হোল স্কোয়ার। হুম, ওকে। তাহলে এবার আমরা একটু ভেঙে ফেলি। F1 ডিভাইডেড বাই F2 ইজ ইকুয়াল টু D1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 পুরাটা ভাগ D2 স্কোয়ার ডিভাইডেড বাই 4। দুইটার নিচেই 4, তাহলে 4 4 কাটাকাটি চলে যায়। কাটাকাটি যদি চলে যায় তাহলে আমাদের থাকে কি? আমাদের থাকে হচ্ছে F1 ডিভাইডেড বাই F2 ইজ ইকুয়াল টু D1 ডি। স্কোয়ার ডিভাইডেড বাই D2 স্কোয়ার। এক্স্যাক্টলি, D2 স্কোয়ার। সবগুলো মেনলি একই সূত্র। হ্যাঁ, হুম, খুবই ইজি, খুবই সিম্পল। তাহলে হচ্ছে এখানে এটাও একবার একটু লিখে রাখো। পরবর্তীতে যে কোনো ডেটা যদি আসে, সে কোনো সেই ডেটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে চাইলে এই ম্যাথ গুলা করে ফেলতে পারি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। তাহলে চলো এখান থেকে আমরা একটা অঙ্ক দেখি। অঙ্ক দেখলে আরেকটু বেশি ক্লিয়ার হবে। এখানে আমাদের একটা কোশ্চেনে খেয়াল করে দেখো, আমাদের একটা কি দেওয়া আছে, একটা হাইড্রোলিক প্রেস দেওয়া আছে। এই হাইড্রোলিক প্রেসের মধ্যে, হাইড্রোলিক প্রেসে দেখো শুরুর অঙ্কটা খুব ইজি। প্রথমে বলছে ছোট পিস্টনের উপর 10 কেজি ভর চাপানো হয়েছে। তার মানে এই ভর দিয়ে দিছে, তার মানে কি দিছে, এম দিছে না স্যার? জি স্যার। আমরা তো জানি সম্পর্ক কার সাথে, এফ এর সাথে এ, তাই না? দিছে তো ভর। হুম, তাহলে আমরা চাইলেই কি এই জায়গা থেকে এফ বের করতে পারি না? যেহেতু বস্তুর ভর আছে, F = mg। হুম, ফাইন। এবার বলছে বড় পৃষ্ঠনে কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। তাহলে আমি এফ জানি, F1 জানি, A1 জানি। এখানে আমার A2 দেওয়া আছে। A2 হচ্ছে 25। একটু বের করতে হবে। হ্যাঁ,
সিম্পল, অঙ্কটা করে ফেলো তো খুব দ্রুত। আচ্ছা। 4900। ওকে ফাইন। তাহলে যদি এখান থেকে আমি দেখি 4900 নিউটন বল আমরা পাচ্ছি, F2 = 4900, সিম্পলি আমরা করে ফেলতে পারি F1/F2 = A1/A2 দিয়ে। এখন দেখো তো, আমাকে বলছে ঘ নাম্বার কোশ্চেনটায় যদি বড় পিস্টনের উপর 100 কেজি ভর চাপানো হয়, তাহলে এই জায়গায় এই বড় পিস্টনের উপর ভর এবার বলে দিচ্ছে কত, এম 100 কেজি। টু সমান 100 কেজি। হুম। আচ্ছা, এবার বললো তাহলে বড় পিস্টনে উপরে ওঠার রোধ করা সম্ভব কি। তার মানে খেয়াল করে দেখো, যদি বড় পিস্টনে 100 কেজি হয়, তার মানে বড় পিস্টনের উপর ফিডব্যাকে কতটুকু বল বাধা দিচ্ছে, 100 আমি গুণ 9.8 9.8। নিউটন, তাই হুম। না? জি আচ্ছা, স্যার। এখন তুমি যদি এই জায়গায় কি করো, আমি এখানে বল দিছিলাম হচ্ছে গিয়ে কত, আমাদের এমজি ছিল মানে হচ্ছে 98 নিউটন, এত ক্ষেত্রফল ছিল। এই জায়গায় আমার ফিডব্যাক এটা দেখি তো, ওজন কত আসে, বস্তুর ওজন আসে হচ্ছে 9800। এই ডাবল জিরো না একটা জিরো, একটা জিরো। একটা জিরো। আচ্ছা, তাহলে আমার এই জায়গায় বস্তুর ওজন হচ্ছে 980, কিন্তু এখানে বলটা আসতেছে কত, 4900। হুম। যদি 4900 নিউটন বল আসে, তাহলে নিশ্চয়ই একে খুব ইজিলি উপরে উঠায় ফেলতে পারবে, কারণ কি এর চেয়ে অনেক বেশি বল আসতেছে, বস্তুর ওজনের চেয়ে বল অনেক বেশি। পয়েন্টটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার পিস্টনের উপর ওঠা রোধ করা কি সম্ভব? হুম। ইয়েস। তার মানে হচ্ছে গেন ইজি ম্যাথ, সিম্পল জিনিস। ওকে, আশা করি এটাও বুঝতে পারছি। জি এইবার স্যার। আমরা একটু এখান থেকে একটা জিনিস একটু হিসেব করি। এই যে আমার পিস্টনটা ছিল, এই পিস্টনটাকে উপর থেকে বল প্রয়োগ করলে এই পিস্টনটা হালকা নিচের দিকে চলে আসে না? হ্যাঁ। ধরলাম বল প্রয়োগ করার কারণে পিস্টনটা ওখান থেকে এখানে চলে আসছে, আর এই যে পিস্টনটা, সেই পিস্টনটা এখান থেকে এই পর্যন্ত চলে আসছে, উপরে উঠে আসছে। তাহলে প্রথম যে পিস্টনটা ছিল, এইটায় বল প্রয়োগ করলা তুমি এই দিকে, এই বস্তুটার সরণ ঘটলো, এই এতটুকু সরণ ঘটছে। হ্যাঁ। আচ্ছা, এতটুকু যদি সরণ ঘটে, এটাকে আমরা বলতেছি হচ্ছে L1, প্রথম পিস্টনের সরণ। আর এই যে বস্তুটা আছে, এই বস্তুটার সরণ ঘটছে কতটুকু, এই জায়গা থেকে এই পর্যন্ত উঠলো, তার মানে এটাকে আমরা বললাম হচ্ছে L2। ওকে। আচ্ছা, তো এখানকার স্মরণটাকে কি এল দ্বারা প্রকাশ করে? লেন্থ কতটুকু দৈর্ঘ্য বরাবর মুভ করছে। আচ্ছা। ওকে ফাইন। তাহলে আমরা একটু খেয়াল করি, এই প্রথম পিস্টনে কিছু পরিমাণ কাজ হয়েছে না? এই কাজের হ্যাঁ। পরিমাণকে আমরা কি লিখতে পারি, W1 = বল প্রয়োগ করা হলে বস্তুর সরণ ঘটলে তাকে আমরা কাজ বলি, তাহলে F1 L1 বলা যায়। হুম। আচ্ছা, কাজের একক কি স্যার? কাজের একক জুল। জুল। ফাইন। এবার দ্বিতীয় পিস্টনেও নিশ্চয়ই কিছু পরিমাণ কাজ হয়েছে, যেহেতু বল প্রয়োগ, এখান দিয়ে বল আসলো এবং সরণ ঘটছে, তাহলে আমরা বলতে পারি W2 = F2 L2 বলা যায়। হ্যাঁ। তাহলে এটাও হচ্ছে গেন কাজ, তার মানে একক হচ্ছে জুল। আর কাজ মানে কি স্যার?
কাজ মানে হচ্ছে শক্তি, তাই না? হুম। তাহলে আমরা জানি মোট শক্তির পরিমাণ পৃথিবীতে কি ধ্রুব না? হ্যাঁ। তাহলে ধ্রুব যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি W1 = W2? হুম। আচ্ছা, যদি এটা লিখতে পারি তাহলে আমি W1 এর জায়গায় ফর্মুলাটা বসাই, F1L1 = F2 L2। L2, লেখা যায়? জি স্যার। ফাইন। তাহলে আমি এই জায়গা থেকে লিখলাম F1/F2 = L2/L1। 1। তাহলে এটাও আমাদের একটা কি হয়ে গেল, এই পিস্টন রিলেটেড আর একটা হচ্ছে ইকুয়েশন আমাদের দাঁড়ায় গেল। নর্মালি এরকম বেশ কিছু কোশ্চেনে, বোর্ডের কোশ্চেন বলো বা প্রিভিয়াস বিভিন্ন স্কুলের কোশ্চেন বলো, এই কোশ্চেনের মধ্যে এরকম দেওয়া থাকে যে বড় পিস্টনে 10 নিউটন বল প্রয়োগ করায় সেটি যদি 2 সেন্টিমিটার সরে আসে, তাহলে ছোট পিস্টনে 5 সেন্টিমিটার বেশি হয়ে যায়, 5 সেন্টিমিটার না, যে ধরো 1 সেন্টিমিটার যদি সরণ ঘটে তাহলে বলের পরিমাণ কত বের করা সম্ভব না স্যার? জি স্যার। ওকে, খুব ইজি জিনিস, খুব সিম্পল জিনিস, তুলে ফেলো। হ্যাঁ স্যার, হয়েছে। ফাইন। তাহলে চলো আমরা হচ্ছে দুই একটা একটু কোশ্চেন দেখে আসি। সে এই জায়গায় আমাদের কি ছিল, আমাদের হচ্ছে গিয়ে কিছু কোশ্চেন ছিল, এখান থেকে আমরা হচ্ছে যাব। দেখো, এই যে যে ম্যাথটা, হ্যাঁ, এই ম্যাথটার মধ্যে আমাদের কি কি ডেটা আছে, ডেটাগুলা হচ্ছে আমি একটু ডিফাইন করে দেই। দেখো, এটা হচ্ছে আমাদের কি ছিল, একটু দেখা যাচ্ছে কম মনে হয়। হুম। F1 দেওয়া আছে। হুম। আচ্ছা, F1 দেওয়া আছে হচ্ছে কত, 2 নিউটন। হ্যাঁ, 2 নিউটন। হ্যাঁ। F1 সমান হচ্ছে 2 নিউটন। 2 নিউটন। এই জায়গায় আমাদের R1 দেওয়া, কি দেওয়া, আর আর ওয়ান ওয়ান। আর ওয়ান কত, ওয়ান 4 সেন্টিমিটার। সেন্টিমিটার 4 সেন্টিমিটার। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের R2, আর টু কত দেওয়া আছে, 400 সেন্টিমিটার। 400 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে যদি R1 R2 দেওয়া থাকে তাহলে আমরা কি করে নিব, জাস্ট ফর্মুলাটা নিতে হবে, F1/F2 = R1/R2। আর 2। ওকে, তাহলে করো। আচ্ছা। সেম আগের মতোই, সিমিলার ম্যাথ। উম, স্যার সেন্টিমিটারকে কি মিটার প্রকাশ করবো না? অবশ্যই। আচ্ছা। 200। 200 হতে নিউটন। পারে, হতে পারে, ক্যালকুলেশন মোটামুটি ঠিক থাকলে 200 নিউটন হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই 200 আসছে না? আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আসতেছে F1/F2 = R1² / R2²। হ্যাঁ, 200 হতে পারে, 200ই। হুম। তাহলে আশা করি এই অঙ্কটাও বুঝতে পারলাম। এবার চলো স্যার আরেকটা স্যার এইটা। স্যার স্যার স্যার, আমি স্কোয়ার করি নাই। হ্যাঁ, করো করো করো, এই পরীক্ষার হলে এই ভুলগুলোই করো, করে হচ্ছে নাম্বার কম পাও।
2 into 10 to the power minus 4. বলের পরিমাণ ছিল। হুম, নিউটন। ওকে, হলো কিছু একটা, সমস্যা নেই। দেখো, এই অঙ্কটা এবার 41 নম্বর অঙ্কটা একটু দেখো তো স্যার। আচ্ছা, স্যার এখানে তার অনুপাত দেওয়া। এক্স্যাক্টলি। তার মানে এই অঙ্কে হালকা একটু চেঞ্জ। সেই চেঞ্জটা কি বলছে? ছোট ও বড় পৃষ্ঠের ব্যাসার্ধের অনুপাত 1:4। তার মানে তুমি কি লিখতে পারো R1:R2 ইজ ইকুয়াল টু 1:4 লেখা যায়? হুম, আচ্ছা, ইস্টু মানে কি? ইস্টু মানে হচ্ছে ভাগ। তাহলে আমরা লিখতে পারি R1/R2 ইজ ইকুয়াল টু ওয়ান 1 by ডিভাইডেড 4। বাই ফোর ব্যাস। হুম, এবার আমরা যখন ইকুয়েশন লিখবো, দেখো ছোট পিস্টনে প্রযুক্ত বল বলে দিছে, তার মানে F1 বলে দিল। দেখো যদি এরকম হইতো 4:1 হইতো, তাহলে কিন্তু ছোট পিস্টন F2 হইতো। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, ফাইন। তাহলে F1 এর ভ্যালু বলে দিল হচ্ছে 1000 নিউটন। তাহলে আমরা কি লিখতে পারি? জাস্ট F1/F2 ইজ ইকুয়াল টু R1 স্কোয়ার/R2 স্কোয়ার। স্কোয়ার। এই জায়গা থেকে তুমি লিখবা হচ্ছে এরকম, F1/F2 ইজ ইকুয়াল টু R1/R2 হোল হোল স্কোয়ার স্কোয়ার। বলতে পারি আমরা। ইয়েস। এবার তাহলে আমি R1/R2 এর মান বসাই দিলাম। 0.0625। F2 এর পরিমাণ তো বেশি আসার কথা রে খুকি। আর গুণ করতে ভুল করছো মনে হয়। আচ্ছা, ওয়েট। 62, 62.5 এরকম। আচ্ছা দেখি, আমাদের এখান থেকে কি হচ্ছে, আমরা নিলাম F1। বাচ্চা সূত্র, আমি ডিরেক্ট সূত্রটাই লিখি, ভ্যালু বসায় লিখি। 1000/F2 F2, ইজ ইকুয়াল টু 1/4 4 হোল স্কোয়ার। হোল স্কোয়ার। তাহলে 1000/F2 ইজ ইকুয়াল টু 1/16। তাহলে আমি লিখতে পারি F2 ইজ ইকুয়াল টু 1000 টাইমস 16। তাহলে আমাদের কত হবে? 16,000। এমনি 1 গেল কই? হ্যাঁ, আর গুণ করতে হবে না? আর গুণ করলে আমাদের কি হচ্ছে, F2 এই 1 এর সাথে গুণ, 16 1000 এর সাথে গুণ। ও আচ্ছা। তুমি মনে হয় উল্টা করছো আর কি। হুম। আচ্ছা, তাহলে কত কত হইলো? 16,000 হুম, নিউটন। আচ্ছা, তাইলে এই 16,000 নিউটন হইলে তাহলে তুমি গতে F2 পেয়ে গেছো। F2 হচ্ছে, আমরা বললাম 16,000 16,000 নিউটন। নিউটন। তাহলে এইবার এই ঘ নাম্বারটা করে দেখো তো।
কত ওয়ান এসছে? পয়েন্ট 1.25 ইন্টু 10⁻³ -3 হতে পারে। তাহলে 20 সেন্টিমিটারকে তো মিটারে নিয়েছো। হুম। ফাইন। তাহলে আমরা এই রিলেটেড যাবতীয় যতগুলো ম্যাথ আছে আশা করি করতে পারবো না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্কের জায়গায় কি হবে সেটা আমি বলে দিবনি। আচ্ছা, তাহলে চলো সামনে হচ্ছে আমরা আরেকটা টপিকে বুঝতে যেতে পারি। যাব? হুম, যান। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে কিন পিস্টনের ম্যাথটা হচ্ছে কিন মোটামুটি ধরতে পেরেছি আশা করি। এখন আসো আমরা যদি তরলের মধ্যে কিছু পরিমাণ কি করি, তরলের মধ্যে হচ্ছে চাপের পরিমাণটা হিসেব করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি বুঝবো? ধরো আমার কাছে একটা পাত্র ছিল, আমি এখান থেকে একটা পাত্র নেই। আমাদের কাছে একটা পাত্র ছিল হচ্ছে সে, ওকে, এই যে হচ্ছে একটা পাত্র, এই পাত্রটা হচ্ছে পানি দিয়ে পূর্ণ। হ্যাঁ, তাহলে পানি দিয়ে পূর্ণ হলে এই পাত্রের মধ্যে আমি একটা বস্তু নিমজ্জিত করতে চাচ্ছি। সেই বস্তুটা ধরো হচ্ছে উম এই যে চারকোনা একটা বস্তু নেই, ওকে, আমি এই বস্তুটাকে পানির মধ্যে হচ্ছে নিমজ্জিত করে ফেললাম। ওকে, আচ্ছা, এখন দেখো এই বস্তুটাকে যখন আমি পানির মধ্যে নিমজ্জিত করছি, নিমজ্জিত করলে পানি এই বস্তুর গায়ে চারপাশ থেকে সমানভাবে চাপ দেওয়ার কথা। সঠিক কিনা? হুম। আচ্ছা হ্যাঁ। ফাইন। উপর থেকে দিবে, নিচে থেকে দিবে, ডান পাশ বাম পাশ সব দিক থেকে একটা চাপ আসতেছে, তো বাম পাশের যেই পানির থেকে যেই চাপটা আসতেছে ডান পাশের যেই চাপটা আসে সমানভাবে দেখা যায় যে এটার উপর পড়ে এটা কি হয়ে যাচ্ছে, দুই পাশের এই চাপটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখন এই বস্তুটাকে যখন আমি পানির মধ্যে চুবাই দিব তখন আমরা এখান থেকে একটু দেখি, আমাদের ধরলাম এই বস্তুটার হাইট হচ্ছে এইটুকু। এখন যদি কোনো বস্তুকে তুমি পানির মধ্যে নিমজ্জিত করো, নিমজ্জিত করলে এই পানিটা নিচ থেকে এই বস্তুটাকে উপর দিকে একটা ধাক্কা দেয়, একটা বল দেয় ফ্লুইডের কারণে। যখন দেখো তুমি সাঁতার কাটতে যদি কখনো নামো বা সুইমিং পুলে যদি কখনো নামো, দেখবা নিজেকে হালকা লাগে, তাই না? হুম। এই হালকা লাগার পিছনে রিজনটা হচ্ছে পানি একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে বস্তুর উপর। এই যে পানি বা যে কোনো তরল কোনো বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলি হচ্ছে তরলের প্লবতা। কি বলি? প্লবতা। এই প্লবতা বলের কারণে আমরা ওই বস্তুটাকে কিছু পরিমাণ কি পাই, হালকা পাই। ওকে, আচ্ছা, হুম। এটা হচ্ছে প্লবতা। বস্তুটা কিছু পরিমাণ হালকা মনে হয়, এর জন্য মানুষ চাইলে পানিতে ভাসতে পারে। হ্যাঁ। যে ধরো হুম। বস্তুর ওজন হচ্ছে গিন 100 নিউটন ছিল, এখন তরল তাকে ফিডব্যাকে 60 নিউটন বল দিচ্ছে, মানে প্লবতা বল দিচ্ছে, তাহলে বস্তুটার ওজন অনুভূত হবে হচ্ছে 40 নিউটন। নিউটন। তাহলে এই যে যে হালকা লাগছে, এই হালকা লাগার কারণে মানুষ তখন কি করে, পানির মধ্যে ভাসে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এই জায়গায় এই যে যে বস্তুটা ছিল, এই বস্তুটার ক্ষেত্রে একটা কি আছে, আমরা ধরে নিচ্ছি এই বস্তুটার হচ্ছে একটা ক্ষেত্রফল আছে। এই যে হচ্ছে একটা ক্ষেত্রফল, এ, ক্ষেত্রফলটাকে আমরা বলছি হচ্ছে এ। আচ্ছা নিচের দিকে দেই, এ ক্ষেত্রফল। এখন তরল এই বস্তুটাকে নিশ্চয়ই এ ক্ষেত্রফলের উপরেই একটা ফিডব্যাক বল দিবে, এর পাশে দিক দিয়ে বল দিলে তো আর বস্তুর গায়ে লাগবে না, তাই তো? হুম। আচ্ছা ফাইন, তাহলে আসি এই ক্ষেত্রফলের উপর একটা বল দিচ্ছে। এখন এই নিচ থেকে একটা প্লবতা বল কাজ করছে, আর উপর থেকে আমাদের তরলের একটা কি আছে, এই ক্ষেত্রফলের উপরেই একটা চাপ দেওয়ার কথা না? হ্যাঁ। আচ্ছা ফাইন, আমি এখন ধরে নিচ্ছি এই যে যে বস্তুটা আমাদের কাছে ছিল, এই বস্তুটার হাইট হচ্ছে এইচ। আচ্ছা, এই হাইটের উপরের যে অংশটা একেবারে তরলের উপর পর্যন্ত, আমরা ধরে নিচ্ছি হচ্ছে এখান থেকে, এই জায়গা থেকে একেবারে নিচ পর্যন্ত
এই যে বস্তুর নিচ পর্যন্ত হাইটটা হচ্ছে h2 ধরে নিব। আচ্ছা, এই হাইটটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে h2, তরলের উপর থেকে পাত্রের তলদেশ পর্যন্ত। আচ্ছা, আর এই উপর থেকে তরলের উপর পর্যন্ত, বস্তুর উপর থেকে তরলের সারফেস পর্যন্ত যেই হাইটটা আছে সেটাকে আমরা ধরলাম হচ্ছে h1। কি ধরছি? এইচ H1। ওয়ান। এখন এই পুরা হাইট থেকে h1 বিয়োগ করে দিলে আমরা বস্তুর হাইটটা পাচ্ছি, h পাচ্ছি। তো এই জায়গায় আমরা হ্যাঁ। বলে রাখতে পারি একটু যে h2 বা বস্তুর হাইট h ইজ ইকুয়াল টু h2 মাইনাস h1 বলা যায় না? হ্যাঁ। এখন দেখো, তাহলে প্লবতা বলের পরিমাণটা আমাদের কতটুকু হবে? নর্মালি আমার বস্তু নিচের দিকে, এই বস্তুটাই নিচের দিকে যে পরিমাণ বল দিবে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী তরলটা হিসেবে উপরের দিকে সেই বলটা দেওয়ার কথা না? হুম। আচ্ছা, ফাইন। তাহলে আমরা একটু দেখি, প্রথমে ধরে নিচ্ছি আমরা বস্তুটা কতটুকু বল দিবে আমরা জানি না। বস্তুটা কতটুকু বল দিবে জানি না যেহেতু, তাহলে আমরা ধরলাম বস্তুর হাইট তার উপরের পানি দুইটা মিলে ঝিলে নিচের দিকে একটা বল প্রয়োগ করছে না? এই পুরা উপর সারফেস থেকে নিচ পর্যন্ত অংশ নিচের দিকে একটা বল প্রয়োগ করছে। বুঝি নাই স্যার। আচ্ছা, দেখো, ধরো কেউ একজন মাটির উপর দাঁড়ায় আছে, এই যে হচ্ছে একটা মাটি বা একটা দাঁড়ি পাল্লার উপর দাঁড়ায় আছে, এভাবেও ধরতে পারো, তার মাথার উপর একটা ঝাঁকা আছে। এখন বস্তু যদি দাঁড়িপাল্লার উপর দাঁড়ায় তাহলে মোট কতটুকু ওজন বস্তুর এই ব্যক্তিটার হবে? এই ব্যক্তির ওজন প্লাস এই ঝাঁকার ওজন না? হুম। আচ্ছা, তাহলে আমি যদি এই দুইটা ওজন থেকে জাস্ট এই ঝাঁকার ওজনটা বিয়োগ করে দেই, ঝাঁকার ওজনটা বিয়োগ করে দেই, তাহলে আমি কি বস্তুর ওজন পাবো না শুধুমাত্র? হ্যাঁ। হ্যাঁ। পয়েন্টটা কি ক্লিয়ার স্যার, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ফাইন। এখন আসি, আমরা এই জায়গায় একটু শুরুতে একটা জিনিস একটু খেয়াল করে নিব। এই বস্তুটা যখন উপর দিক থেকে নিচের দিকে আমাদের কি প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে, সেই বলের ক্ষেত্রে আমরা একটু দেখি যে এফ সমান হবে হচ্ছে গিয়ে, আমরা বলতে পারি mg। নর্মালি ওজন তার দেয় না? হুম। আচ্ছা, আর একটু আগে আমরা একটা জিনিস দেখে আসছিলাম, এই জায়গায় যখন আয়তন দেখছি যে এম ইজ ইকুয়াল টু, আমি একটু ঘুরে বলতে পারি, এম ইজ ইকুয়াল টু রো ভি, আর গুণ করে দিছি, বলা যায় স্যার? হ্যাঁ। আচ্ছা, ফাইন। তাহলে আমি এই এম এর জায়গায় রো আর ভি লিখতে পারি না? ভি রো হুম। জি। ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা, এখন এই বস্তুটা তুমি ক্ষেত্রফল জানো, আবার হাইটও জানো না? হুম। তাহলে আমি কি লিখতে পারি স্যার, এ এইচ মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা গুণ করলে আমাদের কি পাই? আয়তন পাই। হ্যাঁ। ভেঙে লিখলাম, এই জায়গায় লিখলাম রো, এই জায়গায় লিখলাম হচ্ছে কেন কি, জি। Okay। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে যদি এইটা, এই বস্তুটা নিচের দিকে এই পরিমাণ এইচ রোজি পরিমাণ বল দেয়, তাহলে ঊর্ধ্বমুখী বলও কি সেম এইচ রোজি আসবে না? হুম। আচ্ছা, ফাইন। তাহলে যদি এটা আসে তাহলে কি আমরা বলতে পারি ঊর্ধ্বমুখী বল এফ ইজ ইকুয়াল টু এ এইচ রো জি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি বল জানি, এই বল থেকে আমরা আস্তে আস্তে কি বের করতে চাই, আমরা হচ্ছে এই বস্তুটা তরলের মধ্যে কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে সেটা বের করে দেখতে চাই। তাহলে প্রথমে আসি, আমার দেখে ইনিশিয়ালি অ্যাকসেন্সে মনে হচ্ছে যে এই বস্তু নিচের দিকে বল প্রয়োগ করছে, তার উপরের আমার কি আছে, পানিটাও তার উপর একটা বল প্রয়োগ করছে, তাহলে দুইটা মিলে একটা বল প্রয়োগ হচ্ছে না মনে হচ্ছে? হুম। আচ্ছা, ফাইন। তাহলে আমরা ওই বলটাকে ধরে নিলাম F2 ইজ ইকুয়াল টু এ এইচ টু। এইচ টু কেন? মোট হাইট একেবারে বস্তুর তলদেশ থেকে পানির উপরিতল পর্যন্ত, এই জন্য হচ্ছে হুম। এইচ টু নিলাম। আপত্তি আছে? না। ওকে। এবার এই যে যেই তরলের মধ্যে কে চুবাচ্ছি তার ঘনত্ব, সেই তরলের ঘনত্ব রো, আর তার সাথে আমাদের থাকলো কি, জি। লেখা জি। যায়? ফাইন। জি স্যার। এবার আসি, শুধু এই যে যেই আমার কি ছিল, উপরে যেই তরলটুকু ছিল, এই তরলটুকুর বল আমরা বিয়োগ করে দিলে তাহলে শুধুমাত্র বস্তুর বল পাওয়া যায় না? হ্যাঁ।
আচ্ছা ফাইন, তাহলে আমরা লিখতে পারি তরলের জন্য আমরা বের করতে চাই F1 ইজ ইকুয়াল টু, এইটাও আমার এই বস্তুর ক্ষেত্রফল যা হবে, তরলটাও সেই ক্ষেত্রফল জুড়েই নিচের দিকে বল দিচ্ছে, কারণ কি এই বাম পাশের ডান পাশের বল, এই বলগুলা আমাদের কি হবে না, নিশ্চয়ই এই বস্তুর তলে বল দিবে না। এই জন্য আমরা হুম এটার ক্ষেত্রফল এ রাখলাম। এবার এইটুকুর উচ্চতা হচ্ছে কিনা আমাদের কত, H1, শুধুমাত্র তরলের উচ্চতা H1। তাহলে আমরা লিখতে পারি H1 রো, তরল আছে সেই তরলেরই ঘনত্ব, আর জি তো জি, লেখা যায় স্যার। হুম, হ্যাঁ তাহলে এই বস্তুর বল F2 ইজ ইকুয়াল টু, আমরা কি বলতে, এই F2 না, এফ, শুধু এফ, এর জন্য আমি 1 2 দিচ্ছি না বস্তুর জন্য। তাহলে শুধু এফ ইজ ইকুয়াল টু, আমি কি বলতে পারি স্যার, F2 মাইনাস F1। ওয়ান হ্যাঁ আচ্ছা, তাহলে যদি এটা লিখতে পারি আমি, তাহলে এখানে একটু মানগুলা বসায় দেই। এ H2 রো জি মাইনাস এ H1 রো জি, বলা যায়। হুম ফাইন, এখন আসি, আমাদের কমন নেওয়ার বেশ কিছু জিনিস আছে, এ কমন নিলাম, আমার থাকলো হচ্ছে H2 মাইনাস H1 আর রো জি। তো রোজিও তো কমন নিতে পারতাম, হ্যাঁ রোজি তো কমন নিছি। এটা আগে নিলে হতো না? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে মাঝখানে এইচটা যে সেকেন্ডে না, এর পরে এইচ, তাই এইচটাকে একটু আলাদা করে রাখছি। তুমি চাইলে এভাবেও লিখতে পারো ফার্স্টে, যে এ রো জি কমন নিয়ে H2 মাইনাস H1, তাই না? হুম সিমিলার, যেহেতু আমি এটা লিখতে পারছি, এটা লেখার জন্য এই H2 মাইনাস H1টাকে জাস্ট রো এর আগে লেখা আর কি, মানে একটু ঢং করে লেখা আর কি। এ, এই যে H2 মাইনাস H1 আর রো জি, হুম, পয়েন্টটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখো একটু আগে আমরা বলছিলাম, এই যে খেয়াল করে দেখো, H ইজ ইকুয়াল টু H2 মাইনাস H1, তাহলে আমি কি এই H2 মাইনাস H1 এর জায়গায় আমি শুধু H বসাইতে পারি না? জি স্যার। H, তার সাথে আমি লিখলাম হচ্ছে রো জি জি। ইজ ইকুয়াল টু এফ। দেখছো সিমিলার জিনিসটা আমরা আবার কি করে ফেললাম, প্রুফ করে ফেললাম। ক্লিয়ার নাকি স্যার? হুম জি স্যার। আচ্ছা, প্লবতা বলের জন্য এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন আসি, এই যে যে বস্তুটা বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করলে তাহলে নিশ্চয়ই এই বস্তুটা একটা চাপও হবে, তাহলে আমরা কি লিখতে পারি, পি ইজ ইকুয়াল টু, আমরা নর্মালি জানি হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, এটা আমরা দেখে আসছি তাই না, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে, চাপ বলে। হুম আচ্ছা, এখন আসি এফ এর জায়গায় আমি কি লিখতে পারি, এ এইচ রো জি, তরলে নিমজ্জিত বস্তুর ক্ষেত্রে, ডিভাইডেড বাই এ, লেখা যায় না? হ্যাঁ। আচ্ছা, যদি এটা লেখা যায়, খেয়াল করে দেখো স্যার, উপরে একটা এ আছে, নিচে একটা এ আছে, এ কাটাকাটি যায়, তাহলে আমাদের থাকে কি, পি ইজ ইকুয়াল টু এইচ এইচ রোজি। রো জি। তার মানে তুমি যদি কোনো একটা তরলের মধ্যে কোনো একটা বস্তুকে নিমজ্জিত করো, সেটার চাপের পরিমাণ নির্ভর করবে কার উপর, বস্তুর হাইটের উপর, বস্তুর ক্ষেত্রফলটা প্রভাবই ফেলে না। আচ্ছা। হুম স্যার পয়েন্টটা কি? এরপর থেকে একটু করুন। হ্যাঁ অবশ্যই তুলবো। পয়েন্টটা বুঝতে পেরেছো তো? ইজি না? হ্যাঁ এটা বুঝছি। হুম। ওকে ফাইন, নাও লিখে নাও।
জি স্যার, লেখা শেষ। ওকে ফাইন। তার মানে এখন আমরা যদি দেখি কোনো বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয়, আমরা দেখব হচ্ছে গিয়ে কি, যে তরলের কতটুকু হাইট আছে, বা আমরা হচ্ছে গিয়ে যদি ধরো এরকম একটা কোশ্চেন যদি হয়, সে একটা পাত্রে, একটা পাত্র এই যে, সেই পাত্রে আমাদের কি আছে, সেই পাত্রের হাইট হচ্ছে আমরা ধরলাম 10 মিটার। ওকে, আচ্ছা 10 মিটার এবং পানি দ্বারা পূর্ণ আছে, এবং এই 10 মিটার পানি পূর্ণ পাত্রের মধ্যে পানি, পানির কথা তো বলেই ফেলছি না, এটা হচ্ছে হাইট লিখে রাখি, যেহেতু পানির কথা বললাম তাহলে তার ঘনত্ব হবে 1000 কেজি/মিটার কিউব, এটা হচ্ছে রো। এখন বলছে যে এই পাত্রের তলদেশে, এই পাত্রের তলদেশে চাপের পরিমাণ কত হবে, তখন আমরা কি ব্যবহার করব, যে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। পি আর রো কে কিন্তু মিলাই ফেলো না, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তাহলে আমাদের এখান থেকে এইচ এর ভ্যালু কত আসতেছে, এইচ হচ্ছে 10 মিটার, ইন্টু রো এর ভ্যালু হচ্ছে আমরা জানি কত, 1000, ইন্টু জি এর ভ্যালু আমাদের কত হচ্ছে, 9.8। তাহলে দিলেই আমরা কি পেয়ে যাব, আমরা হচ্ছে কিনা এই পাত্রের তলদেশে চাপের পরিমাণ নির্ণয় করতে পারবো। তার মানে পয়েন্টটা বুঝতে পেরেছো, নদীতে বা সমুদ্রে যখন একটা বস্তু ডুবে যায়, ডুবে গেলে কত ক্ষেত্রফল সেটা আসলে ম্যাটার করে না, ম্যাটার করছে সেটা কত গভীরে ডুবে যাচ্ছে। এই জন্য তুমি যদি দেখো কি বিভিন্ন স্মার্ট ওয়াচ বা ফোন যেগুলো ওয়াটারপ্রুফ, এরা বলে পানির নিচে 30 মিটার পর্যন্ত চাপ সহ্য করতে পারবে। 30 মিটার পর্যন্ত চাপ সহ্য করতে পারবে মানে কি, মানে হচ্ছে আমরা বলতে পারি যে এইচ এর ভ্যালু হচ্ছে 30, এই জায়গায় রো এর ভ্যালু হচ্ছে কিনা আমাদের কত, 1000, হ্যাঁ তাহলে হচ্ছে স্যার, এটা পানির জন্য কি 1000 মান ফিক্স? হ্যাঁ, এটা ফিক্সড ধ্রুব সংখ্যা। হ্যাঁ, আচ্ছা। আর তাহলে আমাদের এখান থেকে কি আছে, জি হচ্ছে 9.8, তাহলে ইজিলি আমরা এখান থেকে প্রেসার মেপে ফেলতে পারবো না। আর হ্যাঁ। প্রেসার যদি আমি মাপতে পারি তখন আমাদের ওই হিসেব অনুযায়ী বলে এরকম, যে এতটুকু যদি ধরো এটা ক্যালকুলেটই করে দেখি আমাদের কি আসে, 30 × 1000 ইন্টু আমাদের কত হচ্ছে 9.8, গুণ করলে যা আসবে তার মানে এইটুকু পরিমাণ প্রেসার ওই ডিভাইসটা সহ্য করতে পারে, এর চেয়ে বেশি প্রেসার হইলে ডিভাইসটা ফেটে যেতে পারে বা চাপের কারণে পানি ভিতরে ঢুকে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। ওকে, হোমওয়ার্ক আমি বলে দিবনি, হোমওয়ার্ক হচ্ছে গ্রুপে বলে দিবনি, আর নেক্সট আর একদিন ক্লাস করলেই হোপফুলি, একদিন, হ্যাঁ একদিন ক্লাস করলে আমাদের চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ওকে। স্যার, ওই যে কালকে হচ্ছে ফিজিক্স প্র্যাকটিক্যাল উপর মার্ক দিবে, তো 5টা চ্যাপ্টারের উপরে থেকে জ্ঞানমূলক দিবে। এই চ্যাপ্টারে জ্ঞানমূলক হিসেবে কোনগুলো ইম্পর্ট্যান্ট? আহ মানে আচ্ছা, এটাও বলে আসবে। দিচ্ছি, আমাদের জুমের টাইমও মোস্ট প্রবাবলি শেষ, তো আমি হোয়াটসঅ্যাপেই বলে দিচ্ছি, কি বলো? আচ্ছা। ওকে স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।